নিকোলাই টেসলার স্বপ্ন ছিল একটি এমন প্রযুক্তি তৈরি করা যা দিয়ে তিনি পৃথিবীর প্রতিটি বাড়ি এবং কি প্রতিটি প্রান্তে ওয়্যারলেস বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন, ঠিক রেডিও ওয়েভ এবং কি ওয়াইফাই প্রযুক্তির মতো। অর্থাৎ আপনার ফোন চার্জ করার কোনো প্রয়োজন হবে না এবং এতে ব্যাটারি থাকারও কোনো দরকার পড়বে না। এটি আপনার হাতেই নিজে থেকেই চলতে থাকবে, তাও আবার ওয়্যারলেস ভাবে। টেসলা প্রায় এই প্রযুক্তিটি তৈরিও করে ফেলেছিলেন, কিন্তু পরবর্তীতে একজন বড় ব্যবসায়ী, যিনি আমেরিকার বড় বড় বৈদ্যুতিক কোম্পানিগুলোর মালিক ছিলেন, যাদের কাজ ছিল তারের মাধ্যমে মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো, তিনি চাননি যে এই আবিষ্কারটি হোক। আর তারপরেই ঘটে এমন কিছু ঘটনা যা মানব ইতিহাসকে বদলে দিয়েছে। তাহলে কে ছিল সেই ব্যবসায়ী এবং তিনি কিভাবে টেসলাকে ওয়্যারলেস বিদ্যুৎ সরবরাহ প্রযুক্তি তৈরি করা থেকে থামালেন? আজকের এই ভিডিওতে আমরা তার সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি। বন্ধুরা, ছোট স্কেলে ওয়্যারলেস ভাবে বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করা খুব সহজ একটি বিজ্ঞান। আমরা প্রায় সবাই ছোটবেলায় এমনটা অনেকবার দেখেছি। যেমন, যদি আমরা বেলুনকে আমাদের চুলে ঘষে কাগজের কাছে নিয়ে যাই, তবে কাগজটি নড়ে ওঠে, কারণ ঘর্ষণের কারণে বেলুনটি ঋণাত্মকভাবে চার্জিত হয়েছে আর কাগজটি ধনাত্মকভাবে চার্জিত থাকে। কিন্তু প্রতিভাবান নিকোলাই টেসলা পরিকল্পনা করেন এর থেকেও অনেক বড় এবং জটিলভাবে। টেসলা 1901 সালে আমেরিকার লং আইল্যান্ডে একটি টাওয়ার তৈরি করেছিলেন, যা ওয়ারডেনক্লাইভ টাওয়ার নামে পরিচিত ছিল। এর কাজ ছিল পৃথিবীর বায়ুমণ্ডল আর মাটির মাধ্যমে সারা বিশ্বে বিদ্যুৎ ছড়িয়ে দেওয়া, এবং সেটাও ওয়্যারলেস ভাবে বিদ্যুৎ স্থানান্তর করা টেসলার জীবনের সবথেকে বড় একটি স্বপ্ন ছিল। 1890 এর দশকে টেসলা বৈদ্যুতিক চার্জ এবং পৃথিবীর প্রাকৃতিক ফ্রিকোয়েন্সি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। টেসলা বিশ্বাস করতেন যে যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে পৃথিবীর ফ্রিকোয়েন্সির সাথে মিলিয়ে তাতে আল্ট্রাভায়োলেট কারেন্ট প্রবেশ করানো যায়, তবে পৃথিবীতে প্রবেশ করা এই চার্জগুলো পৃথিবীর প্রাকৃতিক ফ্রিকোয়েন্সির সাথে মিলে প্রশস্ত হবে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। পৃথিবীর বিভিন্ন মহাদেশে এই ধরনের টেসলা টাওয়ার স্থাপন করে সেই চার্জটি আবার ব্যবহারও করা যাবে এবং টাওয়ারের উপরে লাগানো ডিভাইসগুলোর মাধ্যমে সেগুলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা বৈদ্যুতিক পরিবাহী স্তর মানে ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি লেয়ার দিয়ে আমাদের বাড়ির বৈদ্যুতিক ডিভাইসগুলোকে ওয়্যারলেসভাবে পাঠানো যাবে, ঠিক যেভাবে আজকের মোবাইল টাওয়ারগুলো কাজ করে। পার্থক্য শুধু এতটুকুই যে এখানে রেডিও ওয়েভের মাধ্যমে মোবাইল সিগন্যাল নয়, বরং বিদ্যুৎ স্থানান্তরের কথা বলা হচ্ছে। তিনি দেখিয়েছিলেন যে কিভাবে একটি বাল্ব বাতাস থেকেই বিদ্যুৎ পাচ্ছে। এছাড়াও এমন অনেক পরীক্ষা ছিল যার কোনো ছবি তো নেই, কিন্তু সেগুলোর সম্পর্কে অনেক নিবন্ধে লেখা আছে। যেমন, টেসলার একটি পরীক্ষায় তিনি টেসলা টাওয়ার থেকে কয়েক কিলোমিটার দূরে মাটিতে 200টি বাল্ব জ্বালিয়ে দেখেছিলেন, যা টাওয়ারের মাধ্যমে মাটি থেকে বিদ্যুৎ পেয়েছিল। টেসলা সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলেন যে ওয়ারডেনক্লাইভ টাওয়ারগুলোর মাধ্যমে তিনি কেবল আমেরিকাতেই নয়, বরং পুরো পৃথিবীতে ওয়্যারলেস পাওয়ার স্টেশন করে মেশিন এবং লাইট বাল্ব চালাতে পারবেন, তাও কোনো গ্রিড সিস্টেমের সাথে প্লাগ না করেই। যদি আপনি ভাবেন যে বায়ুমণ্ডলের মাধ্যমে টেসলা টাওয়ার থেকে যে কারেন্ট আপনার বাড়িতে পৌঁছাবে তাতে আপনার শক লাগতে পারে, তবে সম্ভবত আপনি ভুলে যাচ্ছেন যে নিকোলাই টেসলা একজন প্রতিভাবান ব্যক্তি ছিলেন এবং এই ধরনের সমস্যার জন্য তার কাছে ইতিমধ্যেই সমাধান ছিল। এই সমাধানে পৃথিবীর বায়ুমণ্ডলে কারেন্ট থাকবে, কিন্তু মানুষের তাতে শক লাগবে না, কারণ টেসলা টাওয়ার খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রন বায়ুমণ্ডলে ছেড়ে দিত। এতে আপনার বাড়ির অল্টারনেটিভ কারেন্ট দিয়ে চলা ডিভাইসগুলো চলতে পারত, কিন্তু এই উচ্চ ফ্রিকোয়েন্সির ইলেকট্রনগুলো আপনার শরীরের ভেতরে ঢুকতে পারত না। আপনি যদি সেগুলোর দ্বারা পরিবেষ্টিতও থাকেন, তবুও এই ইলেকট্রনগুলো উচ্চ ফ্রিকোয়েন্সির কারণে আপনার শরীরের ওপরের ত্বকে ভেসে থেকে সরাসরি পৃথিবীতে চলে যাবে। এই ঘটনাটিকে স্কিন এফেক্ট বলা হয়। টেসলা তার একটি চিঠিতে লিখেন যে তার এই ধারণাটি এতটাই বিপ্লবী যে এটি বিশ্বের সমস্ত যুদ্ধ থামিয়ে দেবে, আর এর মাধ্যমে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে আরো অনেক দ্রুত গতিতে উন্নতি করতে পারব। দ্রুতই আমরা পৃথিবীর বায়ুমণ্ডল আর সূর্য থেকেও শক্তিকে নিয়ন্ত্রণ আর কাজে লাগাতে পারব। কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা ছিল টেসলার তার এই ধারণাটির বাস্তবে রূপ দিতে অনেক বেশি অর্থের প্রয়োজন ছিল। এর জন্য টেসলা সময়ে সময়ে অনেক বিনিয়োগকারীর সাথে দেখা করেন। টেসলার এই প্রকল্পের জন্য তাকে প্রথম অর্থায়ন করেন তার ঘনিষ্ঠ বন্ধু জেকব অ্যাস্টর, যিনি 19 শতকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন।
তারপর 1912 সালে ডুবে যাওয়ার দুর্ঘটনায় তার জীবন চলে যায়। এছাড়াও টেসলা আরও একটি বড় অর্থায়ন পান জর্জ ওয়াশিংটন হাউস নামের একজন ব্যক্তির কাছ থেকে, যার আমেরিকায় অনেক বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা ছিল। তার মাধ্যমে চুক্তি হয় যে টেসলা তার ওয়ার্ডেন ক্লাইভ টাওয়ার থেকে বিদ্যুৎ সরবরাহ করবেন এবং জর্জ ওয়াশিংটন হাউস তার কোম্পানিতে $5,000 বিনিয়োগ করবেন। এই সব টাকা টেসলার প্রকল্পের জন্য যথেষ্ট ছিল না। তারপর হঠাৎ কিছু অদ্ভুত ঘটল। বিখ্যাত আমেরিকান ব্যাংকার জেপি মর্গান টেসলার প্রকল্পে অর্থায়ন করার জন্য এগিয়ে এলেন। জেপি মর্গান প্রায় $1,50,000 বিনিয়োগ করার চুক্তি করেন, যা ছিল টেসলা কোম্পানির ওয়ার্ডেন ক্লাইভ টাওয়ারের 51% শেয়ার। মুদ্রাস্ফীতি অনুযায়ী হিসেব করলে আজকের দিনে এই পরিমাণ প্রায় $5 মিলিয়ন বা 440 কোটি ভারতীয় রুপি হবে। এই টাকা পাওয়ার পর টেসলা তার স্বপ্নকে বাস্তবে পরিণত করার কাজ শুরু করেন। এর জন্য তিনি অনেক জেনারেটর আর ট্রান্সফরমার কেনা শুরু করেন এবং আমেরিকার লং আইল্যান্ডে 200 একর জমি কেনেন। কিন্তু তার কাজ শুরু হতে কিছুটা সময় লাগে, আর এই সময়ের মধ্যেই তার অনেক প্রতিদ্বন্দ্বী ওয়্যারলেসভাবে রেডিও সিগন্যাল অনেক দূরে স্থানান্তর করতে শুরু করে। যেমন 1901 সালের ডিসেম্বরে একজন ইতালিয়ান বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কিনি 3টি ক্লিক মোর্স কোড অর্থাৎ এস অক্ষরটি আটলান্টিক মহাসাগরের ওপারে কানাডার সেন্ট জনস নিউ ফাউন্ডল্যান্ড সিটি থেকে ইংল্যান্ডের কর্নওয়াল পর্যন্ত 4,300 কিলোমিটার দূরত্বে পৌঁছে দিয়েছিলেন, যা সেই সময় একটি বিশাল অর্জন ছিল। এর ফলে টেসলার ওপরে আরও চাপ ছিল যে তাকে তার পরীক্ষা আরও বড় এবং উন্নত করতে হবে। কিন্তু এখানে একটি সমস্যা ছিল। ওয়্যারলেস বিদ্যুৎ স্থানান্তর করার জন্য টেসলার প্রায় 300 থেকে 600 ফুট উঁচু টাওয়ারের প্রয়োজন ছিল, কিন্তু এত বড় টাওয়ার নির্মাণের খরচ সেটাও কিন্তু অনেক বেশি। টেসলা জেপি মর্গানকে অনুরোধ করেন তিনি যেন তার বিনিয়োগ আরও বাড়িয়ে দেন, যাতে টেসলা তার প্রকল্পটি শেষ করতে পারে। কিন্তু মর্গান এটি একেবারে অস্বীকার করলেন এবং এখন জেপি মর্গান, যিনি ইতিমধ্যেই টেসলার কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ছিলেন, তিনি টেসলার এই প্রকল্পের জন্য সমর্থন নয় বরং একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। দেখুন, জেপি মর্গান জেনারেল ইলেকট্রনিক্সেরও মালিক ছিলেন। এই কোম্পানির কাজ ছিল পুরো আমেরিকা এবং কি বিশ্বের অন্যান্য অংশেও বিদ্যুৎ সম্পর্কিত সরঞ্জাম তৈরি করা এবং সেগুলোর সরবরাহ করা। এর পাশাপাশি মর্গান অনেক বৈদ্যুতিক তার প্রস্তুতকারক কোম্পানি, এই তারগুলোর জন্য ইনসুলেশন তৈরি করা রাবার কারখানা, এছাড়াও অনেক বড় বড় ইস্পাত উৎপাদন কারখানা ও কাঠকলও কিনেছিলেন। মর্গানের কাছে সারা বিশ্বের অনেক কয়লার খনিও ছিল, আর এই সমস্ত কোম্পানিগুলো কেবলমাত্র একটি জিনিসের উপরে নির্ভরশীল ছিল, তারের মাধ্যমে আপনার বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর উপর। এবং যদি টেসলা এমন একটি প্রযুক্তি তৈরি করেন যা কেবল ওয়্যারলেস রেডিও সিগন্যালের মাধ্যমেই আপনার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিত, তাহলে আমেরিকা বা বিশ্বে এই কোম্পানিগুলোর কোনো প্রয়োজনই থাকতো না। যার অর্থ জেপি মর্গানের এই সমস্ত কোম্পানি টেসলার একটি আবিষ্কারের কারণে সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারত, এবং অবশ্যই জেপি মর্গান এমনটি চাননি। আর এই কারণে মর্গান নিজে টেসলার প্রকল্পে আর বিনিয়োগ করেননি এবং অন্যদেরও করতে দেননি, কারণ মর্গান সমস্ত বিনিয়োগকারী এবং ব্যাংকারদের মনে তার সম্ভাব্য ক্ষতি এবং টেসলার সম্পর্কে একটি ভুল ধারণাও তৈরি করে দিয়েছিলেন। এখন টেসলার কাছে তার কোম্পানির এতটুকু শেয়ার ছিল না যে সেটাকে বিক্রি করে সে অর্থে সংগ্রহ করবে। এই কারণে পরবর্তীতে টেসলা অর্থের অভাবে মাত্র 186 ফিট মানে 57 মিটারের লম্বা টাওয়ারে তৈরি করে, যেটার ফ্রেম লাকড়ির ছিল এবং উপরে স্টিল আর কপারের তৈরি টেসলা কয়েল লাগানো ছিল, যেটার ডায়ামিটার ছিল 68 ফিট, যেটার একদম উপরে একটি আল্ট্রাভায়োলেট লাইট লাগানো ছিল। আর কিছু থিওরি অনুসারে এই লাইটের কাজ ছিল আর্থের কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার লেয়ারে আয়োনাইজ পার্টিকেল ক্রিয়েট করার ছিল, যেন ইলেকট্রিসিটি ওয়্যারলেসলি ফ্লো হতে পারে। এছাড়াও টেসলা এই টাওয়ারটিকে বেশ কিছু স্টিলের রডের সাহায্যে এটাকে মাটির সাথেও জুড়ে দিয়েছিলেন এবং এটা প্রায় 300 ফিট মাটির গভীর পর্যন্ত, যেটার কাজ ছিল আর্থের ফ্রিকোয়েন্সির সাথে ইলেকট্রিক ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করানো। কিন্তু এই সব কিছু যথেষ্ট ছিল না। এরপর 1901 সালে টেসলা তার বন্ধু স্ট্যানফোর্ড হোয়াইটকে একটি চিঠি লেখেন, যেখানে তিনি হোয়াইটকে তার আর্থিক সমস্যার কথা জানান এবং 1903 সালে টেসলা হতাশ হয়ে জেপি মর্গানের কাছে সাহায্যের জন্য আরেকটি চিঠি লিখেন। এই চিঠিতে টেসলা মর্গানকে লিখেন, আপনি কি আমাকে সাহায্য করবেন নাকি আমার প্রায় শেষ হয়ে আসা কাজটি এইভাবে নষ্ট হতে দেবেন? এর উত্তরে মর্গান লিখেন,
আমি আপনার চিঠি পেয়েছি। এর জবাবে আমার একটাই বলা যে আমার আর কোনো ধরনের অগ্রগতির প্রয়োজন নেই। জেপি মর্গান এবং অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রত্যাখ্যান পাওয়ার পর টেসলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন। এই সময় তিনি এমন কিছু করেন যা পুরো বিশ্বে একটি প্রশ্ন তৈরি করে দেয়। 1903 সালের 14 জুলাই টেসলা রাতে তার টাওয়ারগুলোকে চালু করেন। এরপর টেসলা টাওয়ার থেকে বড় বড় বজ্রপাত বের হতে শুরু করে, যা পুরো লং আইল্যান্ডের আকাশকে ছেয়ে ফেলে। এবং এটি কেবল একবার নয়, 14 জুলাইয়ের পর থেকে এটি প্রায় 1 মাস ধরে প্রতি রাতই চলতে থাকে। এবং টেসলাও কখনো এই প্রশ্নের জবাব দেননি যে তিনি এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন। টেসলা টাওয়ার থেকে বের হওয়া এই বজ্রপাতের অর্থ কি ছিল, কিন্তু এটি পরিষ্কার ছিল যে এই সময়টি টেসলার জন্য খুবই কঠিন ছিল, কারণ টেসলার কাছে তার প্রকল্পটি শেষ করার মতো কোনো টাকা ছিল না। অপরদিকে তিনি তখন ঋণে ডুবে গিয়েছিলেন এবং এখন একে একে তার বন্ধুরাও তাকে ছেড়ে চলে যাচ্ছিল, কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ অনিচ্ছাকৃতভাবে। এই সময় টেসলার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি তার বিল পর্যন্ত পরিশোধ করতে পারছিলেন না। তাই তিনি এই লং আইল্যান্ড জমিটি বন্ধক রেখে দেন। এরপরেও অবস্থা উন্নতি না হওয়ায় 1911 সালে টেসলার ওয়ার্ডেন ক্লাইভ ফ্যাসিলিটি ছেড়ে দেন। টাওয়ারের প্রকল্পটি বন্ধ হওয়ার ফলে টেসলার শুধু আর্থিক ক্ষতি হয়নি, বরং এখন আর কোনো বিনিয়োগকারীও টেসলাকে বিশ্বাস করতেন না। এর ফলে তার কোনো নতুন প্রকল্পের জন্য তিনি বিনিয়োগকারী পেতেন না। এইসব কারণে টেসলার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। 1912 সালের নাগাদ টেসলার মধ্যে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা যেতে থাকে। যেমন যখনই টেসলা কারোর সাথে হাত মেলেন, তিনি সঙ্গে সঙ্গে তার হাতকে ধুয়ে ফেলেন এবং তার চারপাশ খুব পরিষ্কার রাখার চেষ্টা করতেন। খাবারের সময়ও তিনি প্রায় 18টি ন্যাপকিন রাখতেন। এছাড়াও তিনি অনেকবার অলৌকিক কার্যকলাপ দেখার কথাও বলেছিলেন, যেমন কোনো শব্দ শুনতে পাওয়া, রাতে চোখ জলজল করে এমন পাখি দেখা ইত্যাদি। নিউ ইয়র্ক টাইমসের অনুযায়ী 1934 সালে টেসলা ডেথ বিম নামের একটি অস্ত্র তৈরির ওপরে কাজ করছিলেন, যার মাধ্যমে এটি শত্রু দেশের 10,000 বিমান একসাথে নিচে নামিয়ে এনে যেত। টেসলা এই ধারণাটিকে অনেক ব্যক্তিগত বিনিয়োগকারী এবং সরকারি কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেছিলেন, কিন্তু অবশেষে তার এই অনুরোধ সোভিয়েত ইউনিয়ন দ্বারা গৃহীত হয় এবং এই প্রকল্পের জন্য তাকে $25,000 দেওয়া হয়। কিন্তু এই প্রকল্পটি শেষ হওয়ার আগেই 1943 সালে টেসলার মৃত্যু হয়, যা বেশ রহস্যজনকও ছিল। কিন্তু এর চেয়েও রহস্যজনক ছিল যে টেসলার মৃত্যুর কিছু সময় পরেই আমেরিকার সরকার এবং CIA দ্বারা তার সারা জীবনে লেখা সমস্ত গবেষণাপত্র এবং নোট তার বাড়ি থেকে বাক্স ভরে নিয়ে যাওয়া হয়। এই কাগজগুলোর মধ্যে টেসলার ওয়্যারলেস শক্তির রূপান্তর এবং অন্যান্য অস্ত্রের মতো গবেষণাও অন্তর্ভুক্ত ছিল। আর আজ পর্যন্ত কেউ জানে না যে সরকার এই গবেষণাপত্রগুলো কোথায় রেখেছে বা সেগুলোর সাথে কি করা হয়েছে। এটি ছিল টেসলার ওয়্যারলেস বিদ্যুৎ স্থানান্তর প্রকল্পের একটি দুঃখজনক সমাপ্তি। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনার মনে কি একটি প্রশ্ন আসেনি? টেসলা যেটা 1901 সালের দিকে করতে চেয়েছিল, সেটা কেন এখনো পর্যন্ত আমরা 2025 এসেও করতে পারছি না? এখন তো বিজ্ঞান আগের তুলনাতে অনেক আধুনিক, তারপরও কেন আমরা তারবিহীন বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে পারছি না? এখন কি আমাদের কাছে আধুনিক টেকনোলজি নেই, নাকি এর পেছনে আছে সেই বড় বড় ব্যবসায়ী যারা চাইছে না এখনো যে ওয়্যারলেসের মাধ্যমে বিদ্যুৎ সবার ঘরে ঘরে গিয়ে পৌঁছাক? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সেই সাথে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। নেক্সট টাইম এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।